শিক্ষার্থী বন্ধুরা, এনজয় মেথড আজকে তোমাদের সামনে নিয়ে আসছে একটি পরিমিতির সিকিউ কোশ্চেন। দেখো, তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সিকিউটা কি রয়েছে। অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন। সিকিউ কোশ্চেন বললে আসলে ভুল হয়, কোশ্চেন দুইবার হয়। সিকিউ দ্যাটস মিন ক্রিয়েটিভ কোশ্চেন। ওকে, তো প্রশ্নটা দেখো, তোমরা প্রথমে একটু ভালো করে পড়ে নাও। একটি বর্গক্ষেত্রের পরিসীমা, একটা বর্গক্ষেত্র কি সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে 1280 বর্গমিটার। একটি সামুদ্রিকের, আবার আরেকটা কি কথা বলছে কি, একটি সামুদ্রিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার ও 52 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের পরীক্ষার একটা উদ্দীপক, মানে তোমাদের কোশ্চেনের একটা উদ্দীপক। তো এই উদ্দীপকের আলোকেই তোমাকে খ এবং গ করতে হবে। কর সাথে উদ্দীপকের সম্পর্ক নেই। তো বন্ধুরা, প্রথমেই তোমাকে অবশ্যই বর্গক্ষেত্র কি সেটা তোমাকে জানতে হবে। এখন আমি যদি বর্গক্ষেত্রই জানি না, অথচ বর্গক্ষেত্রের পরিসীমা বের করি, এটা অদ্ভুত ধরনের কথা, তাই না? এবং একটা আয়তক্ষেত্র কি এবং আয়তক্ষেত্রের পরিসীমাটা কেমন সে সম্পর্কে তোমাকে জানতে হবে। অর্থাৎ আমরা একবার প্রাথমিক যে ধারণা সেটা নিয়ে নিই। একটা বর্গক্ষেত্র হচ্ছে এরকম, যে চতুর্ভুজের 4টি বাহুই হচ্ছে সমান। যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রটা কি? এখন যদি বলা হয় যে এটার পরিসীমা আমরা কিভাবে বের করবো? পরিসীমা খুব সহজ, যে 4টা বাহু, যে দৈর্ঘ্য প্রত্যেকটাই সমান, তাহলে প্রত্যেকটা বাহু যদি এ হয়, একটা বাহু এ হলে প্রতিটা বাহু এ, ঠিক আছে না? তাহলে পরিসীমা এ প্লাস এ প্লাস এ প্লাস এ, খুব সহজ, 4a, ফাইন। ঠিক আছে, এটাই হচ্ছে পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এরকম যদি হয়, দৈর্ঘ্যটা যদি এ হয়, তাহলে আমরা এভাবেই পেতে পারি। আসে এবার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটা কি সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। সেটা কিরকম? দেখো, এরকম, এটা একটা বলা যায় আয়তক্ষেত্র। ঠিক আছে, এ বি সি ডি, এটা একটা আয়তক্ষেত্র আমরা বললাম। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ, দেখো দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্যটা সমান, বিপরীত দুই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন এই আয়তক্ষেত্রের পরিসীমাটা যদি তুমি বের করতে চাও, তাহলে সেটার সূত্র, যেমন মনে করো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার, মনে করো 4 মিটার, আর প্রস্থটা হচ্ছে তোমার 2 মিটার। তাহলে এই পাশেও 4, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, এই পাশেও 4। তাহলে আমরা, এটা একটা সূত্র আছে, সেটা আমরা জানি যে পরিসীমাটা এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো। সেটা হচ্ছে তোমার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইভাবে আমরা বের করতে পারি। যে সূত্রগুলোকে অবশ্যই তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই ন্যূনতম এতটুকু জ্ঞান থাকলেই তুমি পরীক্ষায় ভালো মতো আনসার করতে পারবে। ঠিক আছে, এত বিস্তারিত জানার তোমার প্রয়োজন নাই, এবং সব স্টুডেন্ট এটা জানেও না। ঠিক আছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি তো অনেক কিছুই জানি না, আমি কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো দিব, পরিমিতির উত্তর দিব। না, আসলে তেমনটি না। তোমার মোটামুটি জানলেই হবে যে আসলে বর্গক্ষেত্রটা কেমন। যেমন হাতি, তুমি হাতি চেনো না, ঠিক আছে, আবার ছাগল, হাতির সাথে ছাগলের জোড়া, ঠিক আছে, তোমরা এরকম মনে করতে পারো। যারা ভালো স্টুডেন্ট তারা তো হাতি, আমি তো ছাগল, না আসলে তা না, এরকম না। ঠিক আছে, চিনলেই হলো যে হাতি কোনটা আর ছাগল কোনটা। আর বেশি কিছু তোমার জানা দরকার নেই। যে তুমি চিনছো তো, তাহলেই চলবে। তাহলে তুমি অঙ্কগুলো অন্তত পরীক্ষার সময় অন্তত কি তুমি পড়তে পারবে, যে হাতি গরু ছাগল যাই থাক না কেন আমি চিনি এই বিষয়গুলোকে। ঠিক আছে, তো আমার চিনলেই তো হলো। ক্লিয়ার? এখন দেখো, আমরা অনেকগুলো কথা বলে ফেলেছি, অতিরঞ্জিত কথা, সেজন্য আমি দুঃখিত। দেখো, এখন ক নাম্বারের উত্তরের সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তো এখানে বলছি ক নাম্বারে, দেখো বন্ধুরা, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমি কিন্তু আগেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে অন্তর্ভুক্ত কোণ ভুক্ত ত্রিভুজের, আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল বিভিন্নভাবে বের করতে পারি, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ইত্যাদি ইত্যাদি, তাই না? তারপরে আমরা রুট ওভার এস ইন্টু এস, এই তোমাদের একবারে গোলমাল লেগে যায় যে হাই হাই রে, কোন সূত্র দেখে আমরা কোন সূত্র ইউজ করবো। না বন্ধুরা, তুমি একটি জিনিস মনে রাখলে হবে, যে অন্তর্ভুক্ত কোণ মানে অন্তর্ভুক্ত কোণ যদি থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি বের করতে চাও, তার জন্য একটা সূত্র আছে। ঠিক আছে, সেই সূত্রটা তোমাকে যখন অঙ্ক করবে তখন প্রয়োগ করলেই চলবে।
ঠিক আছে? তবে হ্যাঁ, একসাথে এতগুলো মনে রাখা খুব কষ্ট। যখন যে সমস্যা তুমি ফেস করো ঠিক তখন সেটা জানলেই চলবে। যে একসাথে যে খাদা বড়া নাদা কৃষ্ণ তোমাদের লিখে দিব যে এইগুলো পড়ে আসলে পড়া হয় না। ঠিক আছে? ওই খাতায় পড়ে থাকে আর শেখা হয় না। তো আমি সেই জন্যই পাশাপাশি লিখে দেওয়ার চেষ্টা করি। যখনই যে অঙ্কটা করি, যে অঙ্কের জন্য যে সূত্রটা প্রয়োজন ঠিক সেটাই পাশে লিখে দিই, আলোচনা করি। এতে করে কি হয়, তুমি যত প্র্যাকটিস করবে ততই তোমার মনে থাকবে। আর তোমার যদি তুমি কোনো কিছু লিখো সেটা সবচেয়ে বেশি মনে থাকবে। তো পড়া অপেক্ষা তুমি লিখবে বেশি অঙ্ক করার ক্ষেত্রে, তাহলে তোমার অনেক বেশি মনে পড়বে এবং তুমি অনেক ভালো একটা রেজাল্ট পাবে। করেই দেখো না। আচ্ছা দেখো, আমরা এখন অঙ্কে চলে আসি। উত্তর ক আমরা এখান থেকে করার চেষ্টা করি। দেখো, ক যদি আমরা করতে যাই তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, সূত্র জানতে হবে। তাহলে আমরা মনে করি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 10 সেন্টিমিটার। a ইকুয়াল 10 সেন্টিমিটার ও b ইকুয়াল 12 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ মনে করি। কেন লিখলাম, এটা তো দেওয়া আছে, এই যে a এবং b ধরেছি সেই জন্য থিটা সমান 30 ডিগ্রি, এটা আমরা মনে করলাম। এখন আমরা জানি কোন ভুক্ত ত্রিভুজের ক্ষেত্রে যেটা, তাহলে আমরা জানি শুধু ত্রিভুজের ক্ষেত্রফল লিখলেই হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু এবি, এইভাবে লিখি, হাফ ইন্টু এবি সাইন থিটা এত বর্গ একক। এটা তোমাকে জানতেই হবে। কি ক্ষেত্রে সেটা, এই যে সাইন থিটাটা আসছে এই থিটার কারণে সব সময় এখানে এই সূত্রটাই প্রয়োগ হয়। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। দেখো এখন আমরা হাফ লিখলাম, গুণন এ লিখলাম, গুণন বি লিখলাম, তারপরে সাইন থিটা যা আছে তাই। আমরা এখনো মান বসাইনি, তাহলে এখানে লিখলাম হাফ মাল্টিপ্লাইং a ইকুয়াল 10, b ইকুয়াল 12, সাইন থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। এখন বন্ধুরা দেখো, এখানে আমরা 5 দ্বিগুণে 10 আমরা কাটলাম। এরপরে দেখো 5 দিয়ে এটাকে গুণ করলে 60 হয়, সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। আমরা এখানে কাটাকাটি করি, এখানে মান বসিয়েছি তাই না, তাহলে এখানে বর্গ তো থাকবেই, আর এককটা কি এখানে, এই দেখো সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার হবে। তাহলে সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, খুব সহজ। যদি মিটার হতো তাহলে বর্গ মিটার হতো, যদি ফুট হতো বর্গ ফুট হতো। ঠিক আছে, তাহলে এখানে হলো 30 বর্গ সেন্টিমিটার। আমরা কি পেলাম, 30 বর্গ সেন্টিমিটার। আশা করি আমরা বুঝতে পেরেছি। যেহেতু এটার সাথে উৎপাদকের কোনো সম্পর্ক নেই বিধায় আমরা এভাবে করতে পারলাম। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের উদ্দীপক থেকে এখন আমাদের করতে হবে খ নাম্বার, যেটা আমরা প্রশ্ন উল্লেখ করিনি এখনো বোর্ডে। তো দেখো আমরা এখন খ নাম্বার করার চেষ্টা করব। আমাদের খ নাম্বারটা কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। আমাদের জায়গা কম, সেই জন্যই আমরা খ নাম্বারটা বোর্ডে তুলে নিই। ঠিক আছে বন্ধুরা, দেখো খ নাম্বার কি বলছে। খ নাম্বার বলছে যে
প্রতিটি, দেখো প্রশ্নটা উঠানো থাকলে বুঝতে সুবিধা হয়, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? মনে হয় কতটি পাথর লাগবে? বন্ধুরা, আমাদের যে উদ্দীপক রয়েছে, যে সেই উদ্দীপকের শর্ত অনুযায়ী আমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গমিটার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে। বেশ ভালো কথা। তাহলে আমাদের যে বর্গাকার পাথর আবার বর্গক্ষেত্রটি বলছে, তাহলে এখানে তোমার উদ্দীপকের যে কন্ডিশন দিয়েছে সেটা একটু লক্ষ্য করো। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। বেশ ভালো কথা। একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান হতে পারে। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি এবং চিত্রে আলোচনা করেছি বর্গক্ষেত্র কেমন এবং আয়তক্ষেত্র কেমন। যেমনই হোক না কেন, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমাটা সমান। দৈর্ঘ্য প্রস্থ এদিক ওদিক হতে পারে, কিন্তু যোগ বিয়োগ করলে, আমরা ক্যালকুলেশন করলে এই বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান। যুক্তি অনুযায়ী আমরা লিখব। এখন এখানে দেখো লেখা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। বেশ ভালো কথা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। আচ্ছা, প্রস্থ যদি x হয় তাহলে 5 গুণ, তাহলে দৈর্ঘ্যটা হবে 5x। খুব সহজ। এবং ক্ষেত্রফল দেখো, আয়তক্ষেত্রে আবার ক্ষেত্রফলটাও দেওয়া আছে 1280 বর্গমিটার। বেশ ভালো। এত পর্যন্ত আমরা যাবো, এরপরে আর আমরা যাব না, কারণ বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে। ঠিক আছে, বর্গক্ষেত্রে তাহলে তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে নাকি এরকম কিছু। বর্গক্ষেত্রের সাথে আয়তক্ষেত্রের যে সম্পর্কটা, এই সম্পর্ক থেকেই তোমাকে অঙ্কটা করতে হবে। তো বন্ধুরা, আমরা চলো এখন উত্তরটা লিখে ফেলি। উত্তর খ লিখলাম। ঠিক আছে, তাহলে প্রথম যে শর্ত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। তাহলে আমরা ধরি আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য? প্রস্থ ধরি, প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ যেহেতু x মিটার, হ্যাঁ মিটারেই প্রকাশ করছি মনে হয় নাকি, দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, হ্যাঁ মিটার, যেহেতু বর্গমিটার আছে মিটার। তো ধরি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 5 গুণ। বন্ধুরা, বুঝতে কি অসুবিধা হচ্ছে? এইটার 5 গুণ। তাহলে আমরা খুব সহসাই লিখতে পারি 5x মিটার। এখন আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা কি জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা লিখি সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? বর্গ, যেহেতু মিটার আছে আমরা মিটার লিখলাম। দৈর্ঘ্যটা কত? 5x, প্রস্থ হচ্ছে x বর্গমিটার। তাহলে আমরা কি পাচ্ছি? 5a স্কয়ার। খুব সহজভাবেই কিন্তু আমরা এটা বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বলা হয়েছে, দেখো তোমার কোশ্চেন, হ্যাভ এ লুক অ্যাটেন্টিভলি ইন ইউর কোশ্চেন মাই ডিয়ার স্টুডেন্টস। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে তোমার 1280 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি পেয়েছি? 5a স্কয়ার। তাহলে এই 5a স্কয়ার সমান এটা অবশ্যই। দেখো, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্ন যে মতটা দিয়েছে 5a স্কয়ার ইকুয়াল, এই যে এখানে উনি অপেক্ষা করছেন 1280। আশা করি আমরা
বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এখান থেকে এখানে চলে আসি। দেখো a স্কোয়ার ইকুয়াল 1280 ডিভাইডেড 5। আমরা কি করলাম, 5 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তো 5 দিয়ে যদি আমরা ভাগ করি, আমার জানা আছে সেই জন্য আমি লিখলাম, তোমরা ভাগ করে দেখো। 2 5 6, সরি এখানে দিছি এক্স, এখানে এ দিছি কেন, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার। দেখো দেখো এখন এখানে এক্স স্কোয়ার ইকুয়াল 2 5 6, সো এক্স স্কোয়ার ইকুয়াল 16 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি যতটুকু করেছি। এখন আমরা এই পাশে খানিকটা মুছে নিই। দেখো আমরা এখানে স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে 16 থাকে। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, এখানে এক্স ইকুয়াল 16, এক্স ইকুয়াল 16। তাহলে আমরা এখানে দেখো এক্স ইকুয়াল কি ধরেছি আমরা আয়তক্ষেত্রে, সো আয়ত ক্ষেত্রে আমরা কি পেলাম, এটা দেখো আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, এর মানে আয়তক্ষেত্রের প্রস্থটা আমরা পেলাম 16 মিটার। এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা বের করি এখান থেকে। দেখো বন্ধুরা 5x, x এর মান বসিয়ে দিই এখানে, যেহেতু এটা মাল্টিপ্লাই সম্পর্ক। 16 ইকুয়াল কত পেয়েছি, 80 মিটার, রাইট, 80 মিটার। বন্ধুরা এখন আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম মনে হয় যে আমরা যদি আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে যাই, তাহলে আমাদের একটা সূত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার বের করার যে ফর্মুলাটা, সেটা তোমাকে মনে রাখতে হবে। একটু কষ্ট হবে যদিও, তবুও বন্ধুরা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। তো আয়তক্ষেত্রের পরিসীমা, আয়ত ক্ষেত্রের পরিসীমাটা আমরা বের করি, আয়তক্ষেত্রের পরিসীমা খুব সহজেই আমরা এটা বের করতে পারি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমাদের জানা থাকে, আয়তক্ষেত্রের পরিসীমাটা আমরা খুব সহজেই বের করতে পারি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা হচ্ছে তোমার আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা। আশা করি তোমরা এটা খুব সহজেই মনে রাখতে পারবে। কারণ আয়তক্ষেত্রের পরিসীমা 2 কেন, 2 দিয়ে গুণ কেন, এটার ব্যাখ্যা রয়েছে, সেটার আলোচনা আমি আরেকদিন করবো। আর এখন সেই আলোচনা করার সময় নেই, আমরা যেহেতু অঙ্কে চলে আসছি সরাসরি। কারণটা হচ্ছে দৈর্ঘ্য দুইটা, দেখো আয়তক্ষেত্র এরকম না, আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য আর দৈর্ঘ্য সমান, প্রস্থ আর প্রস্থ সমান। তাহলে দৈর্ঘ্য কয়টা, তাহলে 2a, দুইটা সমান, একটাই আর একটাই। আর প্রস্থ কয়টা, দুইটা। তাহলে কি 2 কমন নাও, a প্লাস b। এখন দেখো 2, এটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই না, এই যে এই দৈর্ঘ্য, খুব সহজেই আমি আলোচনা করছি। আর বিটা কি, প্রস্থ। মিলছে তোমার বাস্তব জীবনের সাথে একবার মিল না, আচ্ছা বাস্তব চিত্রের সাথে বলে ফেললাম, জীবনের সাথে, ঠিক আছে, বাস্তব চিত্রের সাথে টোটালি মিলে আছে, এইভাবেই এটা হয়েছে, কারেক্ট। আশা করি তোমরা আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে তোমরা এটা বুঝতে পেরেছ। বন্ধুরা অঙ্ক করার জন্য মন লাগে, মন থাকলেই যথেষ্ট, ঠিক আছে। যে কোনো স্টুডেন্ট, যে অনেক ভালো বোঝো সেও মার্কস পেতে পারো, যে অনেক কম বুঝো সেও অল্প জেনে, কুটি কুটি জেনে বিস্তারিত না জেনে নাম্বার পাওয়া খুব সহজ। তবে জানাটা অজানাই থেকে যায়, এটা সত্য। কিন্তু তুমি তো নাম্বার পেতে চাও, দোষ কি, তাই না, অল্প সময়। এখন যেটা হয় না, এখন দেখো 2, দৈর্ঘ্যটা কত, আমরা কত পেয়েছি, 80, 80 প্লাস প্রস্থ, প্রস্থ হচ্ছে 16, তো মিটার লিখলাম। এখন 2 সাথে এটা মাল্টিপ্লাই সম্পর্ক, এটা যোগ করি, যোগ করলে কত হয়, 96 মিটার। এখন এটা গুণ করি, গুণ করলে আমরা পাচ্ছি 192। আমার করতে করতে অনেকটা আয়ত্তে চলে আসছে রেজাল্টগুলো সহ, সেই জন্য আমরা লিখছি, আমি লিখছি, তোমরা এটা কি বাই ইউজিং ক্যালকুলেটর, ওকে। এখন দেখো আমরা কি পেয়েছি, আয়তক্ষেত্রের পরিসীমা পেয়েছি,
তাই না? খুব সুন্দর একটা টপিক আমাদের এখানে চলে আসছে। আমরা এখন এটা খুব পরিষ্কারভাবে বুঝবো, একবারে ক্লিয়ার। ঠিক আছে? দেখো তোমার প্রশ্নে কি বলেছিল, যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আমরা যদি তাই বলি যে একটি বর্গক্ষেত্রে, আবার বলছি, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু পেয়ে গেছি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা, খুব সহজ। তাহলে আমরা লিখি যে লিখতে পারি, প্রশ্ন মতে লিখতে পারি। আবার প্রশ্ন মতে লিখবো না, একবার প্রশ্ন মতে লিখেছি মনে হয় না। এখন আমরা লিখি শর্ত মতে, শর্ত মতে, ঠিক আছে, বা শর্তানুসারে এই কথাও লিখতে পারো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা, আমি উপর লিখবি, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা, শর্তানুযায়ী আমরা লিখলাম। এখন বন্ধুরা দেখো এখানে বাও দিতে পারি, বা দিবা, হ্যাঁ দাও, বা এই যে বর্গক্ষেত্রের পরিসীমা এটা এইভাবে লিখলাম। আয়তক্ষেত্রের পরিসীমা তুমি কত পেয়েছো? 192, ক্লিয়ার? 192 মিটার, এটা পেলাম। তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি দেখো এরকম না, বর্গক্ষেত্র এরকম, তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই তো সমান, তাই না? তাহলে মনে করি এইটা 4, এইটা 4, এইটা 4, এইটা 4, আমরা ধরে নিলাম, তুমি যা ইচ্ছে তাই ধরতে পারো, প্রত্যেকটাই তো 4 হবে, তাই না? তো পরিসীমাটা তোমার এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, তাহলে কত হলো 4 যোগ 4 যোগ 4 যোগ 4, 16। তাহলে 4টা বাহুর যোগফল হচ্ছে 16। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এটাই হচ্ছে পরিসীমা, 4টা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, তাই না? পরিসীমা তো তাই, পরিসীমা, ঠিক আছে? এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, 4টা বাহুর যোগফল হচ্ছে 16। তাহলে এখানে বর্গক্ষেত্রের পরিসীমা, এটা বর্গক্ষেত্রের পরিসীমা, এই বর্গক্ষেত্রের পরিসীমা, আর এই বর্গক্ষেত্রের পরিসীমা এইভাবে যোগ করে হয়েছে 192। এই বর্গক্ষেত্রের পরিসীমা, 4টি বাহুর যোগফল হচ্ছে 192। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তাহলে 4 দিয়ে ভাগ। আশা করি বুঝতে পেরেছি। এখন বন্ধুরা আমরা যে বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমরা বের করতে, পরিসীমা থেকে যদি একটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে এই পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। সহজ কথা আমরা বলতে পারি, সোজা কথা। তাহলে আমরা লিখি, সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 192 ভাগ 4, এত মিটার। তো বন্ধুরা আমরা ভাগ করলে আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা, আমার তো জানা আছে সেই জন্য আমি লিখে দিলাম 48 মিটার, ঠিক আছে? তো আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলি। বন্ধুরা আবার আসছি আমি সেই সূত্রের আলোচনায়। দেখো সূত্র তো আমাদের ছাড়ছে না, তাই না? এখন দেখো তো দেখি, আমি আবার বলছি, সবাই কিন্তু পারবে। দেখো একটা লাইনও কিন্তু বোঝা ছাড়া আমরা করছি না, ঠিক আছে? দেখো আমরা এই যে বর্গক্ষেত্রটা না, এখন এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তুমি যদি মনে করো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 ধরছিলাম, 4 প্রত্যেকটা বাহু 4, ঠিক আছে? তাহলে এই বাহু স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান না। দেখো তুমি, আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো ক্ষেত্রফল বের করি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু এই ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, ঠিক আছে? সেই জন্য কি লিখবো আমরা, যে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তাহলে কি হয়, দৈর্ঘ্য স্কয়ার, একই আয়তের ক্ষেত্রে তুমি যে যুক্তি দেখাও না, এখানে তো পরিবর্তন, দেখো এখানে পরিবর্তন না, এই দৈর্ঘ্য আর দৈর্ঘ্য সমান, আর প্রস্থ সমান, কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, সেই জন্য এটা কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ বাহু স্কয়ার, ক্লিয়ার? তাহলে আমরা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান
এক বাহুর দৈর্ঘ্য যা আছে ওইটাকে ওইটা দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সোজা কথা, ঠিক আছে? তাহলে আমরা দেখো বন্ধুরা, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল খুব দরকার এটা বের করা, তাই না? তা না হলে আমরা কতগুলো পাথর লাগবে কিভাবে বের করবো? তাহলে এটা স্কোয়ার, ঠিক আছে? এত স্কোয়ার বর্গমিটার, ক্ষেত্রফল সব সময় স্কোয়ার মিটার হয় বা স্কোয়ার হয়, যাই থাকে স্কোয়ার সেন্টিমিটার হোক। এখন এটা গুণ করলে কত হচ্ছে আমাদের 2304 বর্গমিটার। এখন তোমার এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়েছি এতটুকু জায়গা, এই জায়গায় কতগুলো পাথর লাগবে? এখন কতগুলো পাথর লাগবে সেটা বের করতে আসলে মুশকিল, তাই না? কারণ আমরা তো এখানে পাথরের এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি। দেখো এখানে লেখা আছে যে পাথরের প্রতিটি পাথর 40 সেন্টিমিটার, প্রতিটি পাথর 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে। তাহলে একটা সাইড যদি পাথরটাও কিন্তু বর্গাকার, তাহলে এত সেন্টিমিটার না এত সেন্টিমিটার। এখন যেহেতু আমার অঙ্কটা আছে কি মিটারে, তাহলে এই পাথরকে আমি সেন্টিমিটার থেকে মিটার আমাদেরকে তৈরি করে নিতে হবে, মিটার করতে হবে। তাহলে পাথরের এক বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করি। পাথরের এক বাহুর দৈর্ঘ্য, পাথরের লিখি এক, পাথরের যদি আমরা না বুঝি পাথর একটা পাথর কতটুকু জায়গা দখল করে সেটা যদি আমরা না বের করি তাহলে আমরা বুঝবো কিভাবে যে আসলে কতগুলো পাথর লাগবে এতটুকু জায়গায়? তাহলে পাথরের এক বাহুর দৈর্ঘ্য দেখো কত, এখানে লেখা 40 সেন্টিমিটার। এখন আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে কি 1 মিটার, তাই না? কি বলো, তাই তো মনে হয়? হুম হুম এখন তাহলে আমাদেরকে 100 দিয়ে এটাকে ভাগ দিতে হবে যদি মিটার বানাতে চাই। ভাগ দিলাম, কেন দিলাম? আমরা পাশে সাইড নোটটা লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়, মনে থাকে। কারণ আমরা তো এতদিন পড়াশোনা করি নাই, তাই না? অনেকেই যে ভুলে গেছি, ভুলে যাওয়াই স্বাভাবিক, তাই না? অনেকদিন কাছাকাছি না থাকলে তো সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়, তাই না? প্রতিটি ক্ষেত্রেই। যাই হোক একটু যোগাযোগ করার চেষ্টা করি মাঝে মাঝে, ঠিক আছে? তাহলে দেখো 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। এটা আমরা সাইড নোটটা লিখে দিলাম, মনে করাই দিলাম আর কি। তাহলে এখানে তো সেন্টিমিটার থাকবে না, চলে এসে এখানে মিটার হয়ে যায়। এখন এটাকে 100 দিয়ে এটাকে এটা কেটে দাও, শূন্য একটা তো কমলো, তাই না? এখন এই একের জন্য 4-এর আগে দশমিক আর এরপরে একটা শূন্য, ঠিক আছে? তাহলে আমরা পেলাম এত মিটার। আশা করি বুঝতে পেরেছি। এখন না বুঝলে আমি আলোচনা করে দিচ্ছি এখানে, কারণ আমরা তো ভুলে যাই, তাই না? আর ভুলে যাওয়া তো 4কে আমরা এই 10 দিয়ে ভাগ, তাহলে দেখো যায় না কিন্তু, তাই না? তাহলে পরে শূন্য, এরপর একটা দশমিক, এখানে একটা শূন্য দেই। এখন দেখো 4 10কে 40। আশা করি বুঝতে পেরেছি কেন 0.4 মিটার হলো। দেখো বন্ধুরা, অঙ্কগুলো একটু বড়, সময়টা বেশি লাগতেছে, আর আমার তো আরো একটু বেশি সময় লাগে, তাই না? দেখো এখন এখন আমরা এই পাথরটা আবার বর্গাকার, কি ঝামেলা, তাই না? তো বর্গাকার হলে প্রত্যেকটা বাহুই সমান পাথরের, একবারে মনে করো পাথরটা একবারে সব দিকে সমান, এরকম সব দিকে সমান, সব দিকেই এত। তাহলে এই পাথরের ক্ষেত্রফল, এই যে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ছিল সেই জন্য এইটা স্কোয়ার। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল আমরা লিখি বর্গাকার, বর্গাকার, বর্গাকার লিখলাম, বর্গাকার পাথরের ক্ষেত্রফল। অনেক বেশি সময় লাগতেছে, তাই না? দেখো 0.4 আমরা স্কোয়ার দিই, এখানে বর্গমিটার হয়ে গেল। ওই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেভাবে, যেহেতু পাথরের একটা বর্গাকার, পাথরের এক বাহুর দৈর্ঘ্য এত মিটার, এই যে বর্গাকার পাথর, তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল কি বুঝতে পেরেছ? আশা করি অবশ্যই বুঝতে পারছো। তাহলে এটাকে বর্গ করলে কি হয়? দশমিক তো থাকবেই, তাই না? দশমিক থাকবে না? অবশ্যই থাকবে।
16, এটার আলোচনা করলাম না, সময় অনেক বেশি যাচ্ছে। এত বর্গমিটার, 4 4 16 আর 2.2 তাও বললাম। এখন তুমি দেখো যে বলছি কি তোমার প্রশ্নে যে দৈর্ঘ্য প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? তাই তাহলে আমরা পাথরের ক্ষেত্রফল, তাহলে মোট পাথর লাগবে কতটি? তাহলে মোট পাথর লাগবে, মোট ক্ষেত্রফল কতটুকু? এই যে এতটুকু। সুতরাং মোট লিখে ফেলাই পাথর লাগবে, আর বড় করা যেহেতু, মোট পাথর লাগবে। দেখো এই যে বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার আমরা পেয়েছি এত, আর পাথরের ক্ষেত্রফল কত পেয়েছি বর্গাকার পাথরের এত। তাহলে এটাকে ভাগ দিয়ে দিই, এতটি মোট পাথর লাগবে এতটি, আমরা ভাগ দিয়ে দিলাম। এখানে একটা শূন্য দিলেও হয়, না দিলেও হয়। এখন তোমরা তো ক্যালকুলেটারে ভাগ করবে, তাই না? আর আমার তো জানা আছে, আমি লিখে দিই এতটি পাথর লাগবে, 14,400টি পাথর লাগবে। এটাই হচ্ছে অ্যান্সার। এখন এটা কেন হলো, কিভাবে হলো, দেখো এখানে একটু আমি শর্ট করেছি, যে তুমি ইচ্ছে করে লিখতে পারো যে এত বর্গমিটারে লাগবে এতটি পাথর, কত, এই যে আমরা এত, এইভাবে আমরা লিখতে পারতাম, যে লেখা দরকার নেই, অঙ্কটা বড় হয়ে যায়, যে এত বর্গমিটারে, এটা জাস্ট অঙ্ক না, বর্গমিটারে লাগবে কতটি, সরি 1 বর্গমিটারে লাগবে, দেখ এত কিছু বোঝা দরকার নেই, এতটুকু মোট পাথর লাগবে। আমরা এটাকে ভাগ দিয়ে এটা পেয়ে গেলাম, কারণ অঙ্ক শুধু বড়ই হয় পরে তোমাদেরও খারাপ লাগবে। ঠিক আছে, সারা অঙ্ক করে এত বড় হয় কেন? ইচ্ছে করলে আরো অনেক ছোট করা যায়। ঠিক আছে, আমি করতে পারতাম, কিন্তু তাদের বুঝতে অসুবিধা হবে। কিন্তু তোমরা যখন বুঝবে তোমরা অবশ্যই ছোট করে করবে। ঠিক আছে, কারণ তোমরা যত সঠিক করতে পারবে, তবে হ্যাঁ, সঠিক করতে গিয়ে ভুল করলে কিন্তু জিরো। ঠিক আছে, ওকে। তো এরপরে আমাদের রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন নাম্বার গ। আমাদের অঙ্কগুলো বেশ বড় এবং সময় বেশি ব্যয় হচ্ছে। তো দেখো এখন আমরা ঘতে কি বলছে, আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করছি, বিধায় আমাদের সময়টা একটু বেশি লাগছে। তোমরা যখন পারবে তখন তোমরা অবশ্যই ছোট করে করতে পারবে, বোঝার সময় একটু লেন্থি করলে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো দেখো গ কি বলছে এখানে, তোমাকে অবশ্যই উদ্দীপকের দিকে খেয়াল রাখতে হবে। উদ্দীপকে বলছে যে উদ্দীপক যে প্রথম অংশ সেটা হচ্ছে ক্ষয়ের জন্য। এরপরে দেখো এখান থেকে একটি সামন্তরিকে, এই দেখো একটি সামন্তরিকে বাহুদ্বয়ের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং 52 সেন্টিমিটার। তো আমরা সামন্তরিক বলতে কি কোয়াড্রিলেটারাল বুঝি, তাই না? যারা ইংলিশ ভাষণ রয়েছে তারা এই কথা লিখবে। তাহলে মনে করি আমরা এখানে সময় আর কালক্ষেপণ না করে আমরা অঙ্কে চলে যাই সরাসরি। দেখো এখানে আমরা লিখেছি, এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সামন্তরিক। তো আমরা প্রথমে এই সামন্তরিকটি কিভাবে অঙ্কন করলাম একটু খেয়াল করো। এই দেখো এ বি সি ডি, এ একটা সামন্তরিক, এটা আমরা অঙ্কন করলাম। এখন এই এ বি সি ডি সামন্তরিকের, অর্থাৎ সামন্তরিক যার এ বি, এই দেখো এটাকে আমরা কি ধরেছি, এ বি, এই যে দেখো এখানে এ বি সমান এই যে 60 মিটার। ঠিক আছে, এই কথাটাই আমরা লিখেছি, এ বি, এটাকে আবার এ ধরছি, এ বি সমান এ 60 মিটার। এবং ক্ষুদ্রতম কর্ণ, দেখো এই এ হচ্ছে একটা কর্ণ এই সামন্তরিকের, আর বিডি হচ্ছে একটা কর্ণ, এগুলো তোমরা জানো, আমি জানি। তাহলে দেখো ক্ষুদ্রতম কর্ণ বিডি ইকুয়াল কত দেওয়া আছে আমাদের বইতে, 52 সেন্টিমিটার দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা লিখেছি যে ক্ষুদ্রতম কর্ণ বিডি কে আমরা বি ধরেছি, এই বিডি যে দৈর্ঘ্যটা আছে এটাকে আমরা বি কল্পনা করেছি 56 সেন্টিমিটার। এখন দেখো এ বি সি ডি সামন্তরিক তুমি অঙ্কন করেছ, তুমি এটি একটা কর্ণ অঙ্কন করেছ, বিডি একটা আরেকটা কর্ণ, অপর কর্ণ। তোমার ক্ষুদ্রতম কর্ণ যেটা এখানে উল্লেখ আছে, এখানে দেখো প্রশ্নে, তোমার এখানে প্রশ্নে যে উল্লেখ আছে সেটা আমি এখানে লিখিনি, তোমরা আগেই আলোচনা করেছি, প্রশ্নে দেওয়া আছে এখানে দেখো যে এই বিডি এই যে 52 সেন্টিমিটারটা, এই যে 52 সেন্টিমিটার, আর প্রশ্নে অপর একটা কর্ণ দেখো ক নম্বরে দেওয়া আছে যে ক্ষুদ্রতম কর্ণটি, তাহলে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে বিডি, এটা হলো 52 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা 56 সেন্টিমিটার, তাহলে অপর কর্ণটা হচ্ছে এসি। ক্লিয়ার? এ বি বাহু এখন কি করেছি দেখো, এ বি বাহু
এই এবি বাহু, এই এবি বাহুর উপরে দেখো ডিএফ একটা লম্ব এঁকেছি। আমি এই কথাটা এখানে লিখছি, এবি বাহু, এই এবি বাহুর উপর এই ডিএফ একটা লম্ব আঁকলাম। আবার এবি বাহুর বদিতাংশের উপর এই সি একটা লম্ব আঁকি। এখন এ এবং সি যোগ করি, এ এবং সি যোগ করি। এটা হলো চিত্রানুসারে, আমরা চিত্রে যা যা করেছি তাই তাই লিখেছি। এখন দেখো বন্ধুরা, এই চিত্রানুসারে আমরা কি পাই? এখানে সামান্তরিকের উচ্চতা চিত্রানুসারে, এই চিত্রটা এঁকেছি, এই অনুসারে আমরা লিখি উচ্চতা হচ্ছে এই যে ডিএফ, এবং অপর কর্ণ সমান হলো এসি, এই চিত্রানুসারে। ক্লিয়ার? এখন দেখো এখানে আমরা যদি, আমাদের বলছে যে এই অপর কর্ণটা আমাকে বের করতে হবে, অর্থাৎ আমাদের এই বিডি কর্ণটা আমরা 56 সেন্টিমিটার পেয়েছি, আমাদেরকে এসি কর্ণটা বের করতে হবে। তাহলে এসি কর্ণ যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে দেখো আমাদের কতগুলো টেকনিক অবলম্বন করতে হয়েছে। এখন দেখো এ বি ডি একটা ত্রিভুজ কিনা দেখো তো। আমরা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা এই অংশটা বের করে ফেলবো, এ এ বি ডি এটা একটা ত্রিভুজ, রাইট? আচ্ছা, এই ত্রিভুজের অর্ধ পরিসীমা, কারণ কি দেখেছো এখানে আমরা পরিসীমাটা কিন্তু আমরা বের করতে পারি। কারণটা হচ্ছে কি দেখো, অর্ধ পরিসীমা হচ্ছে এবি দেওয়া আছে, আবার বিডি দেওয়া আছে, আবার এডি দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা অর্ধ পরিসীমাটা বের করতে পারি, শিওরলি, তাই না? কারণ তিনটে বাহুতে আমার দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখেছি এ বি ডি এ অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন আমরা তিনটে বাহু যোগ করি, এ বি, এই যে এবি লিখেছি, প্লাস বিডি, এই যে বিডি লিখেছি, প্লাস এডি। ঠিক আছে? অর্থাৎ তিনটে বাহুর যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। ক্লিয়ার? তাহলে অর্ধ পরিসীমা আমরা পেয়ে গেলাম। আর 2 দিয়ে যদি ভাগ না করতাম তাহলে আমরা পরিসীমা পেয়ে যেতাম। ঠিক আছে? তাহলে আমরা কত পেয়েছি? 84। এটা যোগ করেছি 68 ডিভাইডেড এত 64। এখন দেখো আমরা তো এটা পেলাম, এটা আমরা অর্ধ পরিসীমা পেলাম। ঠিক আছে? কিন্তু আমাদেরকে তো ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব দরকার, তাই না? তো যে সমস্ত ত্রিভুজের তোমার অর্ধ পরিসীমা অ্যাজ থাকে তার জন্য একটা সূত্র আলাদা রয়েছে। দেখো আমি এখানে সরাসরি সূত্রটা লিখেছি। ঠিক আছে? যে তিনটে বাহু যদি দেওয়া থাকে, আমাদের এখানে তিনটে বাহু দেওয়া আছে, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এবং আমরা পরিসীমা অ্যাজ সমান পেয়েছি। সেটা সূত্র √S ইন্টু S মাইনাস এ S মাইনাস বি এবং S মাইনাস সি। কারণ আমাদের এ বি সি আমরা পেয়েছি, এ হচ্ছে এ বি, আর বিডি হচ্ছে বি, আর এডি হচ্ছে সি। ক্লিয়ার? তাহলে আমরা দেখো যেহেতু আমাদের মানগুলো আছে, অবশ্যই আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। খুব ইজিলি এটা মনে রাখলেই তোমাদের চলবে যে কেন আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে। ঠিক আছে? তারপর আমরা আসবো পর্যায়ক্রমে। দেখো এখানে √S ইন্টু S মাইনাস এ S মাইনাস বি S মাইনাস বর্গ মিটার। এর মান আমরা কত পেয়েছি? 84, এখানে লিখেছি 84। ক্লিয়ার? এই যে 84। এরপরে এখানে S মাইনাস এ 84 এ এর মান কত বলো তো? এর মান এই এখান থেকে এই পর্যন্ত এই যে লিখেছি 60। এই দেখো এই যে 60, 84 মাইনাস 60, আবার S 84 মাইনাস এই যে বি ইকুয়াল 56, এই যে বি ইকুয়াল 56, রাইট? হ্যাঁ, এরপরে 84, এই যে S ইকুয়াল 84 মাইনাস এই যে 52 কই থেকে পেয়েছি? এই যে সি ইকুয়াল এডি। ক্লিয়ার? এখন আমরা ক্যালকুলেশন করে এই লাইনটা পেয়েছি। দেখো 84 মাইনাস 60 24, মাল্টিপ্লাইং 84 মাইনাস 56 28, 84 মাইনাস 52 32। এগুলো গুণ করলে আমরা এত পাই। দেখো ক্যালকুলেটর ইউজ করে। এখন এই যে আমরা 1344 এর বর্গ করলে আমাদের এইটা আসে। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখো, রুট আর স্কয়ার কাটা গেল 1344। আমি এই টেকনিকটা কেন ব্যবহার করেছি এখন, তার কারণ হচ্ছে সময়টা বেশি লাগে। ঠিক আছে? আমাদের সময় অলরেডি অনেক বেশি পার করে ফেলেছি আমাদের নির্ধারিত সময়ে, সেই জন্য শর্ট করার জন্য আগে আমি করে নিয়েছি। এখন আমাকে বাকি অংশ বাধ্যতামূলকভাবে করতে হবে। ঠিক আছে? কারণ আমার এখানে জায়গা নেই। দেখো বন্ধুরা, এখন আমরা কি করতে পারি? এর পরের অংশটা দেখো, এখানে এই সম্পূর্ণ অংশটাই আমরা মুছে দিলাম। এই যে ত্রিভুজ এ বি ডি, এই যে এ বি ডি এর ক্ষেত্রফল আমরা পেয়েছি না? আচ্ছা, অবশ্যই পেয়েছি। এইটার ক্ষেত্রফল আমরা অন্যভাবে বের করতে পারি। আমরা যেটা বলেছি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। দেখো কি মজা, এখানে
সময় বেশি লাগে না, হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, এটা আমরা জানি তাই না, এরকম না, হাফ ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা কিন্তু আমরা জানি, তাহলে হাফ ইন্টু ভূমিটা কি, দেখো এখানে ভূমি হচ্ছে এবি, লিখলাম এবি ইন্টু উচ্চতা, উচ্চতাটা কি, এই যে দেখো উচ্চতা আমরা ধরেছি না, ডিএফ ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন বন্ধুরা দেখো, আমরা এ পাশে আমরা সরি নীল কলম ইউজ করেছি। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা তুমি কত পেয়েছো বলো তো দেখি। এই দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল তুমি এই যেটা পেয়েছো, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। এখন তুমি এখানে মান বসিয়ে দাও, কারণ আমাদের এই ডিএফটা দরকার তাই না, কারণ এই সি এবং ডিএফ সমান, এটা সমান্তরাল তাই না, সমান না, সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এখানে, আসি ওখানে আস্তে আস্তে আসবে আমরা। তাহলে এটা আমরা মানটা বসিয়ে দিলাম। এখন আমরা দেখো 1344 আমরা লিখলাম। এখন হাফ ইন্টু এবি, এবির মান কত বলো তো দেখি, এই যে আমরা এখানে 60 ইন্টু ডিএফ। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। কাটাকাটি করি 30, দেখো 1344 ইকুয়াল 30 ইন্টু ডিএফ, এরকম হয় তাই না। আচ্ছা, এখন দেখো 3044 নিচে দিলাম 30 ইকুয়াল 30 মাল্টিপ্লাই ডিএফ, নিচে দিলাম 30। আমরা কি লিখতে পারি 30 দ্বারা 30 দ্বারা ভাগ করে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এই 30 কাটা যায়। এখন এখানে কাটা যায় কত, এখানে তুমি ভাগ দাও, ভাগ দিলে তুমি দেখো আমি তো লিখতে পারবো কিন্তু তোমরা তো বুঝতে পারবে, এটা দিয়ে ভাগলে 4.8 আসে, ঠিক আছে। এ পাশে ডিএফ, ডিএফটা কি, ডিএফটা হচ্ছে উচ্চতা, সো আমরা লিখি ডিএফ, লিখতে পারি না, ডিএফ সমান 44.8। তাহলে আমরা উচ্চতাটা কি পেলাম, ডিএফ পেলাম 44.8, ঠিক আছে। এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। আমরা এই পাশটা মুছে নেই। আমরা কেন ডিএফটা বের করলাম, ডিএফটা আমাদের প্রয়োজন তাই না, উচ্চতাটা আমাদের খুবই প্রয়োজন। এখন দেখো আমরা কতগুলো টেকনিক করে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের ডিএফটা খুব প্রয়োজন। এই জন্য আমরা এবিডি ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা বের করে নিয়েছি। এরপর আমরা এই সূত্রটা ব্যবহার করেছি, কারণ এই সূত্রটা ব্যবহার করলে আমরা এই এইচটা হাইটটা পেয়ে যাই, ঠিক আছে, অর্থাৎ ডিএফটা পেয়ে যাই। এখন বন্ধুরা আমরা দেখো এখানে বিসিই এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট? হ্যাঁ অবশ্যই রাইট। দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, হয়েছে না, এখানে একটা কি কোণ উৎপন্ন হয়েছে। এখন তাহলে আমরা লিখি যে আমরা এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাই না, বিসিই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো সো ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিসিই সমকোণী, বাংলায় লিখলাম ত্রিভুজ, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, in right angle triangle we get from Pythagoras formula. We can apply Pythagoras formula. Pythagoras formula is BC square equal কি লিখতে পারি, B E square plus C E square। দেখো তো বন্ধুরা এটা আমরা লিখতে পারি কিনা, অবশ্যই পারি। এখন এখানে কথা আছে, আমাদের দরকার হচ্ছে কি, আমাদের বের করা দরকার হচ্ছে এই বি ই, তো এখানে আছে তাই না, বি এর মানটা আমরা আমাদের জানা আছে তাই না, বিই এটা সেটার মান কিন্তু আমাদের জানা আছে, আছে না, অবশ্যই জানা আছে। তাহলে আমরা এখানে তোমার এই যে না সরি বিসির মানটা তোমার জানা আছে। তাহলে তুমি দেখো এখানে কি কি ইউজ করতে পারো, এই যে তোমার কি লিখলাম বিসিই সমকোণী ত্রিভুজে বিসি স্কয়ার, তো বিসি সমান তুমি তোমাকে বের করতে হবে, তোমার দেখো তোমাকে বের করতে হবে বিই এখান থেকে। তো তুমি বিটা ঠিক রাখবে, দেখো এখানে
তুমি আগে এটা লেখো, তুমি তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাও আগে লিখতে পারতে, ইকুয়াল বি সি স্কোয়ার লেখো। এখন তুমি এই বিই এটা এই পাশে রাখো। এখন সো উই ক্যান রাইট সি উইল বি ট্রান্সপোর্টেড, ওকে, মাইনাস সি হোল স্কোয়ার। বিসি ইকুয়াল এডি, রাইট, এ ডি স্কোয়ার, ফাইন। অবশ্যই এই বিসি সমান এডি, যেহেতু এরা কি সামান্তরিক। আচ্ছা, এখন দেখো এখানে সিই, এই সিই, তো সি সমান অবশ্যই ডিএফ, ডি এফ স্কোয়ার। এখানে তুমি সাইড নোটটা লেখো যে বিসি সমান হচ্ছে তোমার এডি অ্যান্ড এবং কি লিখতে পারি ডিএফ সমান হচ্ছে তোমার সি, যেহেতু দুইটাই লম্বাংশ। ক্লিয়ার? এখন তুমি দেখো এই এডি সমান কত দেখো তো বন্ধুরা, এডি সমান আমরা কত পেয়েছি? এডি সমান আমরা পেয়েছি 52, তো বসালাম 52 স্কয়ার মাইনাস, আর ডিএফ সমান আমরা কি পেয়েছি? এই যে দেখো এখানে আমরা ডিএফ সমান পেয়েছি 44.8। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 52 স্কয়ার ইকুয়াল 2704 মাইনাস, আর হচ্ছে তোমার 44.8 হোল স্কয়ার ইকুয়াল 2007.04। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো বন্ধুরা এখানে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখানে, এটা নিচে তোমরা ক্যালকুলেটর করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখো 696.96 এত হয় এই পাশে বি স্কয়ার। এখন তুমি বর্গমূল করো, এই পাশে একটা দুটো বার দাও, এটাকেও তুমি 6996 এটাকে বর্গমূল করলে বি স্কয়ার এটা কাটা যায়, আর তুমি ক্যালকুলেটর ইউজ করো, এখানে দেখো কত পাচ্ছ 86.4। তাহলে আমরা বিই পেলাম। সো বিই, এত কিছু লেখা দরকার নেই, বিই সমান আমরা 86.4 পেলাম। কি এই যে বি, এই যে বর্ধিতাংশ যেটা, সেই বিটুকু আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন কেন আমরা বিটা বের করলাম, তাই না? এখন দেখো এখন কত সুন্দর একটা চিত্র হয়েছে, এ সিই, এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, ফাইন, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন কি মজা হয়েছে, আমাদের কর্ণ বের করা খুব সহজ হয়ে যাবে। দেখো এসিটা আমরা বের করতে পারবো। দেখো আমরা কিভাবে, হাউ উইল ফাইন্ড আউট দিস ভ্যালু অফ এসি। ঠিক আছে, এসির মানটা আমরা কিভাবে বের করি দেখো, খুব মজার। যদি বুঝো, আর না বুঝলে, আমরা চিনলে অনেক কিছু, না চিনলে কিচ্ছু না। তুমি যদি বুঝো অনেক কিছু, না বুঝলে তোমার কাছে কিছুই না, যেটা বুঝলেই কি না বুঝলেই কি, এমনটি হতে পারে। তো বন্ধুরা এখন আমরা দেখো এই এখন ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এসিই কি লেখা যায়? ত্রিভুজ এ সিই সমকোণী, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী। শুধুমাত্র আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, তাই না? পিথাগোরাস, দেখো উই ক্যান অ্যাপ্লাই পিথাগোরাস ফর্মুলা, এ সি ই, রাইট। এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি এ স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা যদি বিটুক না বের করতাম তাহলে কিন্তু আমরা কি এই পেতাম না। ঠিক আছে, এখন আমরা দেখো এই সমান কি, দেখো এই সমান আমরা লিখতে পারি, এটা অবশ্যই বের করে নিলে আমাদের জন্য ভালো হতো, যে তাহলে আমরা এইটা বের করে নিই, এখানে বের করে নিই। সো দেখো অবশ্যই এখানে বের করলে হবে এ ই সমান কি এ বি প্লাস
বি। এ বি সমান আমরা কত পেয়েছি? এ বি সমান, বন্ধুরা দেখো তো, এ বি সমান আমরা কত পেয়েছিলাম? এ বি সমান 60, লিখলাম 60 প্লাস, আর বি সমান কত পেয়েছি? 86.4। আশা করি, সরি, বি সমান আমরা এত পেয়েছি, বি সমান তো এত পাওয়ার কথা না, রুট ওভার করলে তো এত হওয়ার কথা না, এটা তো কম হবে, রাইট? এটা হবে 26.4, ভুল মান লিখছি আমরা এটা। তাহলে এখানে আমরা কি পেয়েছি? এবি, এবি ইকুয়াল 60, 90 পেলাম কোথায়? না, এত ভুল হয়। প্লাস 26.4, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 86.4, 86.4। তাহলে আমরা এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এর মানটা এখানে বসাই, 86.4 হোল স্কোয়ার প্লাস, এই যে সি, বন্ধুরা আমরা সির মানটা কি পেয়েছি? কারণ এই সি সমান কি? সি সমান, দেখো এখানে সিই সমান ডিএফ না? হ্যাঁ, ডিএফ স্কোয়ার, যেহেতু আমরা কি পেয়েছি? সি সমান ডিএফ। দেখো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা কত পাই? 86। এটাকে ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে আমরা পাচ্ছি 7464, 7, দেখো এখানে 7464, 7464.96 প্লাস এটার উপরে এটার মান কত? ডিএফ সমান আমরা কত পেয়েছি? ডিএফ আমরা মুছে ফেলেছি, ডিএফ সমান 448, 44.8, 4.8, এটা আমরা পেয়েছি। বসিয়ে দিলাম 7464.96 প্লাস 448 এর হোল স্কয়ার করলে আমরা এটা পেয়েছিলাম 0.4। এখন এই দুটোকে আমরা যোগ করি, দেখো যোগ করলে আমাদের আসছে 9472, 9472। এখন এ পাশে কি আছে বলো তো দেখি? এ পাশে এটা আছে এসি স্কয়ার, আমাদের এসিটাই বের করতে বলছে। তো আমরা যদি ভুল না করি তাহলে আমাদের এ পাশে একটা বর্গমূল দিই, 9472 এ পাশে একটা বর্গমূল দিই, তাহলে ই স্কয়ার রুট কাটা গেল এসি ইকুয়াল, এটার বর্গমূল করলে তোমার পয়েন্ট আসে 3242 সেন্টিমিটার। এগুলো প্রায় মান। আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুব সহজে পাবে। তো অনেক সময় এতক্ষণ আসলে মনোযোগ থাকা খুব কষ্টকর তোমাদের জন্য। তো আমি আর দীর্ঘায়িত করবো না আমার ক্লাস, আজকের মতো ক্লাস এখানেই। আশা করি তোমরা সমাপ্তি করছি, আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি করছি। আশা করি তোমরা এটা বোঝার চেষ্টা করবে এবং পরীক্ষার ভালো প্রস্তুতি নেবে। তো থ্যাংকস অফ অল ফর ওয়াচিং দিস ভিডিও।